মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ, আপনি হলো অনেক স্বজন হারান, আপনার ব্যথা আপনার ভিতরে আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীটা আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে, রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে, আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথে আমার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার নিজস্ব চ্যানেলে বিধি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে। আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএম আমাকে বলছে, জানান 46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা সে অপেক্ষা করো। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা তরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে বলে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নাই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী, মাত্র প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তবু তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে, কেন বিদ্রোহের ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি পদক দিচ্ছে আমার সেনাবাহিনী প্রধান, আমাদের একটা ট্রেন পাঠাতো, ওখানে একটা যদি আমাদের কমান্ডো বাহিনীর একটা প্ল্যাটুনও যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আলো কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার কেন? সে যেন অন্য দেশকে লিড, সে দেশটা না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ দিয়েছি আমরা, জলের স্থলে আকাশে যখন এটা আদেশ করা হয়েছে চলে গেছি। আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী, তোরা সেনাবাহিনীর অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনীর অফিসার বিজনেস কারা বলেছে আপনার রাজনীতি না। তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, আরে ওই সময় 3 জন যদি না করতো তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে। যদি ওই সময় আমার সেনাবাহিনীরা, বিডিআররা যদি সহযোগিতা না করতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো? 111-এর পরে কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা, আপনার সংসদ সদস্যরা, আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারের উপরে। আমরা কি দোষ করেছি?
আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। আমাদের প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাদের আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? বলেন না মাননীয় প্রধানমন্ত্রী, কেন সংসদের সন্তানে আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আপনাকে ভাই তোমরা একটু চুপ করো, একটু চুপ করো, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মানল, আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো, ডিজি র্যাবের সাথে কথা হলো, ডিএমও কেউ আমার সাথে কথা বললো, আমি আমার টেলিফোনটা জিওটিকে দিলাম, অপেক্ষা করছি কেউ হয়তো আসবে। এর পরবর্তীতে তারা বিভিন্ন যে তাত্তুসর মাননীয় প্রধান, আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে 22 এবং 26 তারিখে আসার ব্যাপারটা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ দিয়ে দেখেন 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা তখন বলতে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন। আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে, আমি ওখানকার একজন অফিসার, আমরা জানি আপনি 26 তারিখে আসবেন কি আসবেন না, ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই। 22 তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে। তার আগে আপনার স্টাফরা কনফার্ম করে নেই, ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন। যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়াত দিয়ে গেছেন, আপনি যখন বলেছেন আসবেন না, তারপরে উনি ফেরত আসার পরে, কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, কার্ড দিয়েছেন 23 তারিখে, 3টার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না হলো 26 তারিখে। এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি 2 বছরের বেশি জানাই চাকরি করছি, যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে, প্রথম দিকের সমস্ত সৈনিক তাত্তুর সাথে যে 2200 সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে, তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না, যেহেতু আমি ওই সময় ওর ভেতর ছিলাম, বাইরে যারা ছিল তারা হয়তো জানে, কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের থেকে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে, আমরা ওখান থেকে শুনতে পারতেছি, বলে বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে, মাইকে ঘোষণা করতেছে, আপনারা চিন্তা করেন না, জনগণ আছে আমাদের সাথে, আপনারা আপনাদের মনোবল করেন। এইভাবে মাইকের ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল। এই সিভিল কারা যাদের এত বড় সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ, এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কেন এরা কোন গ্রুপ? এখন আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে, এরা কারা? মাননীয় প্রধানমন্ত্রী বের করতে হবে আপনাকে। আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না। এই যারা গাদা থাকার পিছনে এরাতে পারবে না, আপনার কি সাহস কি আছে? আমি নিজেই থাকছি, তাই মানছি তারা আমাদের কাছে ছিল। কাউকে বিশ্বাস করবেন না আপনি, যারা আপনার আশেপাশে আছে।